নমস্কার। আবার আমরা ফিরে এলাম এনকে ডিজিটালে সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুবন সঙ্গে নিয়ে। আপনারা ওপরে দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের বিষয় এই যে আরাবল্লী পর্বতকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেইটা। অর্থাৎ এবার কি নরেন্দ্র মোদীর সরকার আরাবল্লী পর্বতকে বিক্রি করে দিচ্ছে? দেখুন, প্রতিদিন সকালে আপনি যখন যে কোনো অনুষ্ঠানের জন্য যান, আপনাকে ভাবতে হয় যে সে অনুষ্ঠানটা আপনি কেন করছেন। আরাবল্লী পর্বত খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ দিল্লি, উত্তর ভারত, মধ্য ভারতের জন্য। প্রায় 700 কিলোমিটার এই পর্বতের রেঞ্জ আছে, দিল্লি থেকে রাফলি গুজরাট অব্দি। ঠিক আছে, 34টা জেলাকে, আমি এই যে কথাগুলো বলছি এগুলো একটা আমার কথা না, এগুলো সব সরকারি পরিসংখ্যান, 34টি জেলাকে ভারতবর্ষে আরাবল্লী কভার করছে। তো সেই আরাবল্লী পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায় এসে, অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট রায় দেয়নি, সরকারের একটা প্যানেলে মানে সরকারের একটা বিষয়ে সুপ্রিম কোর্ট সম্মতি দিয়েছে যে আর আরাবল্লীর পাহাড়কে, যে পাহাড়গুলো 100 মিটারের উঁচু নয়, সেটাকে আরাবল্লী হিসেবে ধরা যাবে না বা ধরা হবে না। তার ফলে কি হবে? পরিবেশবিদরা মনে করছেন যে তার ফলে আরাবল্লীর যে পাহাড়, তার মধ্যে অধিকাংশই যেহেতু 80-90 মিটারের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে এই বাকি অংশটায় এবারে মাইনিং মানে মানে খনি উত্তোলন, খনিজ পদার্থ উত্তোলন এবং হয়তো নরেন্দ্র মোদী সরকারের যা সব অভ্যেস, তাতে হয়তো এখানে এবারে রিয়েল এস্টেটের কাজ শুরু হয়ে যাবে। সরকারি আবার পরিসংখ্যান উল্লেখ করছি, সরকারি পরিসংখ্যান অনুযায়ী আরাবল্লী যে গোটা পাহাড়ের রেঞ্জটাই, যে আমি 34টা জেলা, 700 কিলোমিটার বিস্তৃত যে পর্বতের রেঞ্জ, তার মধ্যে 80%ই হচ্ছে 100 মিটারের নিচে, 70 থেকে 80 মিটারের মধ্যে। এটাও সরকারি পরিসংখ্যান। তাহলে বুঝতে পারছেন কতটা আরাবল্লীকে মানে ধ্বংস করে দেওয়া সম্ভব। আচ্ছা, পরিবেশবিদদের আপত্তি, প্রধান বিরোধী দল কংগ্রেসের আপত্তি, সবকিছুর পর রে করে আমাদের পরিবেশ মন্ত্রী, আমাদের যে পরিবেশ মন্ত্রী আছে, ভারতবর্ষের পরিবেশ মন্ত্রী আছে, এরকম না নরেন্দ্র মোদী সরকার পরিবেশ দপ্তরটাকে এখনো আদানির হাতে তুলে দেয়, আছে পরিবেশ মন্ত্রী আছে, তার নাম ধর্মেন্দ্র যাদব। তিনি রে করে সাংবাদিক সম্মেলন করেছে, বলেছেন যে না না না, কোথায় মাইনিং এর জন্য সুযোগ দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। আরাবল্লীর এই যে নিয়ম চেঞ্জ হচ্ছে, তাতে মাত্র 0.18% মাইনিং এর জন্য ওপেন হবে। এবার আপনি আমি কেন সকালবেলা বা এই অনুষ্ঠানটা করছি বা দেখছি? এই ভূপেন্দ্র যাদব, রাজস্থানের দলিত নেতা, ইনি খুব বুদ্ধিমান লোক। ইনি, জেনে রাখা ভালো, ইনি পশ্চিমবঙ্গেরও দায়িত্ব। যিনি আরাবল্লী পর্বত বেঁচেছেন, আপনি নিশ্চিত থাকুন যদি পশ্চিমবঙ্গে বিজেপি কোনো ক্রমে ক্ষমতায় এসে যেতে পারে, তাহলে ইনি এইসব মানে পুরুলিয়া, বাঁকুড়া সব পাহাড় ফাহাড় বেঁচে দেবেন, হিমালয়ও বেচতে পারেন, কোনো অসুবিধা নেই, আর সুন্দরবনও বেঁচে দেবেন। আমি এই মানে ভূপেন্দ্র যাদব সম্পর্কে এতটা কড়া কথা কেন বললাম? এই কারণে বললাম, ভূপেন্দ্র যাদব ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত টাইগার রিজার্ভ সারিস্কা, সেটার এলাকা কমিয়ে দেওয়ার কথা বলেছে, নিজে একজন মন্ত্রী ভারতবর্ষের সবচেয়ে বড় টাইগার রিজার্ভের এলাকা কমিয়ে দেওয়ার কথা বলেছেন। এবং কেন সেটার জন্য উনি সুপারিশ করছেন? তার কারণ, যাতে ওই সারিস্কা টাইগার রিজার্ভের এলাকা যদি কমে যায়, তাহলে বাকি অংশটায় মাইনিং হবে। উনি রাজস্থানের মানুষ, উনি রাজস্থানের মন্ত্রী, উনি রাজস্থান থেকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, তিনি নিজে সারিস্কা টাইগার রিজার্ভ কমিয়ে সেখানে মাইনিং এর জন্য বলছেন। তো বুঝে দেখুন, এহেন ভূপেন্দ্র যাদব যদি পশ্চিমবঙ্গে, যিনি দায়িত্ব এবং যাকে পশ্চিমবঙ্গে মাঝে মাঝেই বিরাট করে প্রজেক্ট করা হয়, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ইনি পাহাড়, পর্বত এবং সুন্দরবনকে বেঁচে দেবেন। এইটা যদি কেউ, ভূপেন্দ্র যাদব খুব মিষ্টমুখী একজন মানে এনভায়রনমেন্ট মিনিস্টার, তিনি কি ক্ষতি করতে পারেন সেটা শুধু আরাবল্লী বুঝুন।
আচ্ছা, আরাবল্লী আর সারিস্কার ঘটনায় এমন ধাক্কা লেগেছে, মানে আমি সত্যি আমার মানে এতদিনের সাংবাদিক জীবনে এবং গত মানে যাকে বলে 11 বছরের বিজেপি শাসনে এমন ঘটনা দেখিনি। অর্ণব গোস্বামী অব্দি খেপে গেছে। অর্ণব গোস্বামী বলেছেন যে এটা কি হচ্ছে, দিল্লিতে পরে মরুভূমি হয়ে যাবে। অর্ণব গোস্বামী মানে ভক্তদের ভক্ত, মানে শ্রেষ্ঠ ভক্ত অর্ণব গোস্বামী টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করে বলেছেন যে এরপর তো এরা দিল্লিকে মরুভূমি বানিয়ে দেবে, হুইচ ইজ ট্রু। আরাবল্লীকে যদি কেউ ভালো করে বোঝার চেষ্টা করে, আমি দিল্লিতে থাকতাম, দিল্লি ইজ এক্সটেনশন অফ আরাবল্লী পর্বতটা থর মরুভূমির থেকে দিল্লিকে বাঁচায়। অর্থাৎ থর মরুভূমিতে রোজ যে মরুঝড় তৈরি হয়, সেই মরুঝড় যাতে দিল্লিতে আছড়ে না পড়ে, এবং দিল্লিতে যদি আছড়ে পড়তে পারে তাহলে দিল্লি পেরিয়ে গাঙ্গেয় উপত্যকাতেও চলে আসতে পারে, সেটাতে না আসে, মাঝখানে ওই ঢালের মতো দাঁড়িয়ে থাকে আরাবল্লী পর্বত। এবার সেই আরাবল্লী পর্বত কেটে মহান ভূপেন্দ্র যাদব, মহানই বলছি, মানে এরকম মানে 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 এরকম মানে মানে সত্যি কথা বলে মানে মন্ত্রীদের বলতেও খারাপ লাগে, এরকম মানে কর্পোরেটের দালাল পৃথিবীতে কোনোদিন দেখা যায়, যিনি পুরো মানে পাহাড়টাকেই বেচে দিচ্ছেন। আচ্ছা, জয়রাম রমেশ খুব ভালো বলেছেন। জয়রাম রমেশ বলেছেন যে মানে উনিও কংগ্রেস সরকারের আমলে পরিবেশ মন্ত্রী ছিলেন, এবং জয়রাম রমেশের বিরুদ্ধে তখন এই কর্পোরেটর অভিযোগ করতে, উনি বিভিন্ন প্রজেক্ট নাকি আটকে দিচ্ছেন, পরিবেশের ছাড়পত্র দিচ্ছেন না বলে। কেন দিচ্ছিলেন না, কেন ওনার উপর রাগ ছিল আদানিদের, সেটা এবার বোঝা যাচ্ছে। জয়রাম রমেশ খুব ভালো বলেছেন যে পৃথিবীতে প্রথম একজন পরিবেশ মন্ত্রী দেখা গেল, পরিবেশ মন্ত্রী, প্লিজ বোঝার চেষ্টা করুন, নিজের রাজ্যে টাইগার রিজার্ভ সারিস্কার, যিনি এলাকা কমিয়ে বাকি অংশটা কি করে মাইনিং করা যায় সেই জন্য সুপারিশ করেছেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে সেই সুপারিশ, এই ভূপেন্দ্র যাদবের সেই সুপারিশ সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি বি.আর. গভাই আটকে দিয়েছিলেন। না হলে ভূপেন্দ্র যাদব সারিস্কাও বেঁচে দিচ্ছিলেন। ওনার আমি আবার বলছি যে আমি অন্য রাজ্যের খবর যখন দেখি বা তা নিয়ে কোনো মানে বিশ্লেষণে যাই, ভাবার চেষ্টা করি যে এই ভদ্রলোক পশ্চিমবঙ্গে কি করতে পারে। এই ভূপেন্দ্র যাদব পশ্চিমবঙ্গের এই মুহূর্তে, যেহেতু অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ, পশ্চিমবঙ্গের দায়িত্বে 2026-এর আগে বুঝে নিন, আরাবল্লী থেকে শিক্ষা নিন, এরা হিমালয় বেচে দেবে, হিমালয় কেটে বলবে ওখানে অন্য কিছু করব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এরা পরিবেশ নিয়ে কি ছিনিমিনি খেলতে পারে। দেখুন, এরা পরিবেশ নিয়ে ছিনিমিনি খেলেছে বলেই তো উত্তরাখণ্ডে মানে পাহাড় কেটে রাস্তা বানাতে গেছে বলেই তো এত ধস নামছে, এত বিপর্যয় হচ্ছে। দেখুন, মানে মানে অনেক মানে আমি অনেকের বক্তব্য শুনছিলাম, অনেক একটা চমৎকার বলেছেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকারের একটা বড় বিরাট সুবিধে হচ্ছে যে ওরা ভবিষ্যতের কথা ভাবেন না। 100 বছর বাদে আমরা বেঁচে থাকবো, কিন্তু না, ফলে মানে ভবিষ্যতের কি হবে ছেড়ে দিই। সমস্যা হচ্ছে ওরা এখন 100 না, 20 বছর পরবর্তী দিল্লির কথাও ভাবছে না। 20 বছর পরে কি হবে তা না। আগে তো ভাই আদানিকে বেচে বুচে দিয়ে যা হওয়ার মানে যত টাকা পেতে হবে তাই দিয়ে 2029-এ নির্বাচন করতে হবে। এরকম বেচুবাবুর সরকার পাহাড় বেচছে, সমুদ্র বেচছে, মানে জঙ্গল বেচছে, সত্যি খুব কম দেখা যায়। এবং মানে আমাদের সমস্যা হচ্ছে যে এইসব ভূপেন্দ্র যাদবদের সাংবাদিক সম্মেলন মানে মানে গদি মিডিয়া এখনো উল্লেখ করে দেখায়ও যে ভূপেন্দ্র যাদব এই মানে কি বলবো তার পাল্টা বক্তব্য দিচ্ছে। আরে ওনার পাল্টা বক্তব্য অর্ণব গোস্বামী শুনতে রাজি নন। বিজেপির 1 নম্বর চ্যানেল, সেই 1 নম্বর চ্যানেলের 1 নম্বর সম্পাদক ভূপেন্দ্র যাদবকে বিশ্বাস করেন না, বলছেন যে আরাবল্লীর এই ধ্বংসকে যদি না আটকানো যায় তাহলে দিল্লি ধ্বংস হয়ে যাবে, তাহলে রাজস্থান ধ্বংস হবে। এমনকি মোদীর নিজের রাজ্য গুজরাটের উপরও প্রভাব পড়ে। বললাম না যে আরাবল্লী একটা 700 কিলোমিটার দীর্ঘ পর্বতমালা, যে পর্বতমালা
গুজরাট থেকে বিস্তৃত হয়ে দিল্লি অবধি এসছে। গুজরাট, রাজস্থান, পার্ট অফ হরিয়ানা এবং দিল্লির উপর দিয়ে রয়েছে এই পর্বতমালা। এবার এই পর্বতমালাকে কেটে বিক্রি করার, বিক্রি বলবো, আর কি করেন ওনারা? এই যে মানে ইন্ডিগোর ক্রাইসিস গেল, কেন ক্রাইসিস গেল? কারণ ওনারা এমনভাবে পুরো বিমানবন্দর পরিষেবাটাকে আমাদের সাজিয়েছেন যে সব বিমানবন্দর লিজে দিয়ে দিয়েছেন ওনার প্রিয় বন্ধু আদানিকে, আর ইন্ডিগোকে দিয়েছেন ভারতবর্ষের আকাশের 65% মালিকানা। সেই 65% মালিকানা নিয়ে ইন্ডিগো কি লন্ডভন্ড করলো এক সপ্তাহ ধরে আমরা দেখেছি। এরপরে এরা পাহাড় বেচছেন, পাহাড় কেটে মাইনিং হবে। ধর্মেন্দ্র যাদব মানে ভূপেন্দ্র যাদবই বলে দিয়েছেন যে 0.19%, তো 40,000 হেক্টর আরাবল্লী পর্বত 40,000 হেক্টর জুড়ে আছে। তার 0.1% মানে কত পার্সেন্ট, কতটা জমি বুঝতে পারা যায়? আমি দেখছিলাম দিল্লির পরিবেশবিদরা বলছেন ইতিমধ্যেই তো 1,000 একর ওনারা মাইনিং এর জন্য দিয়ে দিয়েছেন। এরপর তো ওনারা মানে বিজ্ঞাপন দেবেন যে আরাবল্লী কেটে তৈরি করা আদানির হাউজিং এ থেকে আপনি দেখুন সারিস্কার বাগ। বাগও থাকবে না, ভূপেন্দ্র যাদবও থাকবে না, শুধু আমাদের পরিবেশটার 12টা বেজে যাবে। আবারও বলছি যে নরেন্দ্র মোদীদের পরিকল্পনার জন্য আমাদের মতো দেশের সাধারণ মানুষদের কি সাফার করতে হয় সেটা তিস্তার সংকট দেখে বুঝুন। ওনারা তিস্তায় বাদ দিয়ে ওনারা উত্তরবঙ্গে যে সমস্যা তৈরি করেছেন, ওনারা সিকিম অবধি ট্রেন নিয়ে যাবেন বলে মানে দার্জিলিং রেঞ্জের পাহাড় কেটে যে সুড়ঙ্গ বানাচ্ছেন, তার জন্য যে ইকোসিস্টেমে চাপ পড়ছে, তার জন্য যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, তার দায় আমাদের পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে ছুটে গিয়ে উত্তরবঙ্গে বন্যার জন্য ত্রাণ দিতে হচ্ছে, আর নরেন্দ্র মোদী দিল্লিতে বসে টুইট করছে। এই যে উনি আরাবল্লী বেচছেন, বেচার কথাটাই বলছে, সেই বেচার ডাইরেক্ট এফেক্ট পড়বে দিল্লির উপরে। এবং যদি দিল্লি না বাঁচে, পরবর্তীকালে ওই মরুঝড় এসে যে আমাদের অর্থাৎ গাঙ্গেয় অববাহিকার মানুষদের এফেক্ট করবে না, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এইসব কথা ভাবার সময় বা ইত্যাদি নিশ্চয়ই ভূপেন্দ্র যাদবের নেই। ভূপেন্দ্র যাদবকে নিশ্চয়ই টার্গেট দেওয়া হয়েছে, যেমন ভাবে বিজেপি সবাইকেই টার্গেট দেয়। পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারীকে নিশ্চয়ই টার্গেট দিয়ে রেখেছেন যে দেখ, ভূপেন্দ্রের সাথে কথা বলে নে, যদি আমরা ক্ষমতায় আসতে পারি সুন্দরবন বেচবো, অযোধ্যা পাহাড় ফার বেচবো, আর দার্জিলিংটায় নিশ্চয়ই একটা বড় রেজর্ট বানাবো আদানিকে দিয়ে, এমন রেজর্ট দেখবি সব বিদেশ থেকে অতিথিরা আসবে। দেখুন, এদের কাছে তো ধর্মও কিছু নয়, কি মানে কোনো কিছুই কিছু নয়। এরা কালীঘাটের নামও আদানি কালীঘাট করে দিতে পারে যদি সুযোগ পায়। তো সেরকম একটা দল যদি আরাবল্লী পর্বত নিয়ে এই ছেলে খেলাটা করে, আমি ছেলে খেলাই বলছি, আরাবল্লী পর্বত হিমালয়ের চাইতে মানে প্রাচীনতম পর্বত, ঠিক আছে? আরাবল্লী পর্বত শুধুমাত্র যে মরুঝড় থেকে বাঁচায় তা না, আরাবল্লী পর্বতে যে জল সঞ্চয় হয়, যেহেতু ওখানে এসে মেঘ ধাক্কা খায়, সেখানে নিচে যে বৃষ্টিপাত হয়, সেই যে জল সঞ্চয় হয়, সেই জল সঞ্চয় দিল্লি এবং মরু কবলিত রাজস্থানকে বাঁচায়। এমনকি মোদীর নিজের রাজ্য গুজরাটকে অব্দি বাঁচায়। কিন্তু এই সব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নরেন্দ্র মোদীর সরকারের নেই। নরেন্দ্র মোদীর সরকার যেমন আজ অব্দি আমাদের জানায়নি ওই যে বিমানটা আহমেদাবাদে ধাক্কা খেয়ে পড়লো এয়ার ইন্ডিয়ার, কি কারণে পড়েছিল, তেমনি আমরা কোনোদিন জানতে পারবো না যে আরাবল্লী বেচে ঠিক মাইনিং এর জন্য কত হাজার বা লক্ষ কোটি টাকা আদানি কামালো, যে টাকাটার আবার একটা বড় ভাগ মোদী অমিত শাহরা পেলেন নির্বাচনের জন্য, এবং যে পয়সাটা ব্যবহার করে ওরা আরো বিভিন্ন রাজ্য দখল করলেন এবং সেই রাজ্যগুলোতে আরো বেশি করে প্রকৃতিকে ধ্বংস করে এই মাইনিং এবং রিয়েল এস্টেট চলতে থাকে। এটাই মানে খুব দুর্ভাগ্যজনক হলেও এটাই নরেন্দ্র মোদী সরকারদের অভ্যেস। উনি যেভাবে সরকার চালিয়েছেন, যদি কেউ ভালো করে লক্ষ্য করে দেখেন, উনি যা যা বেচেছেন এবং যা যা বেচেন বলে বলেন, তার কোনো উদাহরণ মানে তার কোনো দ্বিতীয় উদাহরণ অন্য কাউকে দিতে পারবেন। আচ্ছা দেখুন, মানে নরেন্দ্র মোদী বা এই বিজেপির নেতাদের জিজ্ঞেস করলেই যেটা ওনারা কনস্ট্যান্ট বলেন
যে এখানে সেটা বলার সুযোগ নেই। আরাবল্লী ব্যাচার সঙ্গে নেহরুরও কোনো সম্পর্ক নেই, আরাবল্লী ব্যাচার সঙ্গে পাকিস্তানেরও কোনো সম্পর্ক নেই, মানে মুসলমানরা এর সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। তাহলে মাননীয় ভূপেন্দ্র যাদব, যিনি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক, অমিত শাহর একেবারে ডান হাত, যিনি কেন্দ্রের মানে পরিবেশ মন্ত্রী, তিনি কেন এটা করছেন? খুব সহজ। মানে মানে বিজেপির আজকাল সুবিধে হচ্ছে যে বিজেপি এত ব্ল্যাটেন্টলি যে কোনো কাজ করে যে সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। আজকাল দেখবেন যে অমিত শাহ খুব একটা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে না। কেন বলেন না? খুব সহজ, কারণ ওনার ছেলে জয় শাহ, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। পাকিস্তানের সঙ্গে ম্যাচ না হলে উত্তেজনা বাড়ে না, উত্তেজনা না বাড়লে ম্যাচের টিকিটের বিক্রি হয় না। এই পুরোটার ফয়দা যিনি লোটেন তার নাম অমিত শাহর পুত্র জয় শাহ। ফলে এটাও ধরে নিন যে আরাবল্লী পর্বতকে যে 100 মিটারের কম যে পর্বতগুলো হবে, আরাবল্লীর গোটা রেঞ্জে 100 মিটার হয়তো মাত্র 7 থেকে 8 শতাংশ, মানে 7 থেকে 8 শতাংশ পাহাড় বেঁচে যাবে, বাকিটা কেটে এনারা খনির জন্য দিয়ে দেবেন, বাকিটা যেখানে খনি পাবেন না রিয়েল এস্টেট করবেন। ভুলে যাবেন না এরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গোয়াতে ক্ষমতায় আসার পর কি করেছে। জাস্ট একবার ছত্তিশগড়ে কি হচ্ছে সেটা একবার দেখুন। খুব ভালো কথা, নকশাল দমন হচ্ছে, ইত্যাদি হচ্ছে, কিন্তু নকশালদের দমন করার পর যে জঙ্গলগুলো পাওয়া যাচ্ছে, সেই জঙ্গলগুলো, সেই খনিগুলো কাদের লিজে দিচ্ছেন? ছত্তিশগড়ের সরকার বা নরেন্দ্র মোদীর সরকার। দেশে এহেন লুটতরাজ, মানে আফ্রিকার যে দেশগুলো যেখানে মোটামুটি ভাবে সবাই জানে যে কোন শিল্পপতি পাবে, তার মতো প্রায় অবস্থা হয়ে গেছে ভারতবর্ষে। এবং আবারও বলছি, জঙ্গল বেচছে, সমুদ্র বেচছে, বিমানবন্দর, বন্দর তো ছেড়েই দিন, এবার এরা পাহাড়ও বেচতে শুরু করে। মানে এরকম একটা সরকার, এরকম একটা দল, যারা, মানে আমি আবারও বলছি যে 100 বছর বাদে কি হবে সেটা হয়তো সবাই, সব রাজনৈতিক নেতা বা প্রশাসক ভাবতে পারেন না, কিন্তু এরা 20 বছর বাদে কি হবে সেটাও ভাবছে না। ভাবছে না যে তার প্রমাণ এই যে উত্তরবঙ্গের বন্যা, সিকিমে ট্রেন নিয়ে যাওয়ার জন্য পাহাড় কেটেছে, এই যে উত্তরাখণ্ডে ধস নামে, উত্তরাখণ্ডে বিরাট বড় টুরিস্ট সার্কিট তৈরি হবে বলে এরা রাস্তা কেটেছে। আপনি সব জায়গায় দেখবেন পরিবেশ, গাছ, পাহাড়, এগুলোর বিষয়ে যে কোনো ভ্রুক্ষেপে নেই। আগে তো নিজেদের টাকা আসুক, আগে তো ইলেকশন বন্ডের মাধ্যমে টাকা আসুক, আগে তো অমিত শাহ ছেলে ফুলে ফেপে উঠুক। ভূপেন্দ্র যাদব বিরাট সৎ ইমেজ নিয়ে ঘুরে বেড়ান। আবারও বলছি, প্লিজ চেক, আমার কথা বিশ্বাস করবেন না, গুগলে গিয়ে দেখুন। সারিস্কা, ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বিখ্যাত টাইগার রিজার্ভের জন্য উনি কি দাওয়াই দিয়েছেন ওনার নিজের রাজ্যে, যে টাইগার রিজার্ভের এলাকা ছোট করা হোক, তার যাতে মাইনিং এর সুযোগ পাওয়া যায়। ইনি যদি পশ্চিমবঙ্গে বিজেপিকে জিতিয়ে আনতে পারেন, সুন্দরবনের কি দফা রফা করবেন বুঝতে পারছেন? অযোধ্যা পাহাড় আর পুরুলিয়ার কি দফা রফা করবেন বুঝতে পারছেন? তারপরে হিমালয় হাত দেবেন। এই হচ্ছে যে চরিত্র। আবারও বলছি যে আরাবল্লী, অবশ্যই আরাবল্লী উত্তর মধ্য ভারতের সমস্যা, দিল্লি, রাজস্থান, হরিয়ানা এবং পার্ট অফ গুজরাটের সমস্যা, কিন্তু আরাবল্লীর সমস্যা তো শুধু দিল্লিতে সীমাবদ্ধ থাকবে না। দিল্লি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভারতবর্ষের রাজধানী ক্ষতিগ্রস্ত হবে। ভারতবর্ষের রাজধানীতে এমনিতেই পরিবেশের এত সমস্যা যে এই শীতকালে কুয়াশার জন্য ট্রেন পৌঁছতে পারে না, ও মানুষ ফগের ঠেলায় মানে দেখতে পায় না এই ফগ কেন হয়েছে। আমরা সবাই জানি যে কতটা পরিবেশ দূষণের জন্য ফগ হয়েছে। তো সেই কুয়াশা বা সে কুয়াশার চাদর দিল্লিকে এমনিতেই সমস্যায় রেখেছে। এরপর তার সঙ্গে যদি আরাবল্লী কেটে এরা বিক্রি করে দিতে পারে, কি হবে দিল্লির? আপনি 10 বছর বাদে দিল্লি শহরে থাকতেই পারবেন না। এই বিজেপির জন্য, এই নরেন্দ্র মোদী অমিত শাহের জন্য এবং এই ভূপেন্দ্র যাদবের জন্য এমন এরা অবস্থা করেছে, আবার আমি বলছি যে এমন এরা অবস্থা করেছে যে অর্ণব গোস্বামী অব্দি খেপে গেছে। এনকে ডিজিটালের কর্ণধার প্রবীরদা তো দেখলাম রোজিনার ইন্টারভিউ করছে, মানে রোজিনাও খেপে গেছে বাংলায়, আর পারছে না, মানে বিজেপির সঙ্গে থাকার এই যন্ত্রণা নিতে পারছে না। অর্ণব গোস্বামীও পাচ্ছে না।
পাগল হয়ে গেছেন যে ওনার দিল্লিতে তো এরপর মানে রোজ মরু ঝড় এসে ঢুকবে। ভূপেন্দ্র যাদব তো বিক্রি করে চলে যাবেন, নরেন্দ্র মোদী তো বিক্রি করে দিয়ে আদানির সঙ্গে টাটা বাই বাই করে ঘুরে বেড়াবেন। অর্ণব গোস্বামীর কি হবে? অর্ণব গোস্বামীর আতঙ্ক দেখে বুঝুন যে সবচেয়ে বড় মোদী ভক্ত যদি চিন্তায় থাকে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ দিল্লি শহরে যেতে পারবো? দিল্লি মরুভূমি হয়ে যাবে, এবং মরুভূমি হবে শুধুমাত্র এই ভূপেন্দ্র যাদবদের মতো অবিমৃষ্যকারী নেতাদের, যারা পাহাড় বেচছে। আবারও বলছি, উনি পাহাড় বেচছেন, জঙ্গল বেচছেন, সারিস্কার উদাহরণ দিলাম, সমুদ্র তো কি দশা করেছেন ছেড়ে দিন। এরা পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে কি কি বেচবে বুঝতে পারছেন? কালীঘাটের নাম দেখবেন হবেন আদানি কালীঘাট, তারপর সুন্দরবন, তারপর মানে সব বেচবে, সব বেচবে। এবার এই বেচুবাবুদের থেকে আমরা কি করে বাঁচব? আরাবল্লীর ঘটনার উদাহরণ দিয়ে আমরা কি করে বুঝবো যে প্রতিরোধ এবং কি বলবো প্রতিষেধকের যে খোঁজে যে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, সেটাকে কিভাবে বাংলার মানুষ দেখবেন, সেটা জরুরি প্রশ্ন। আরাবল্লী দেখে বুঝুন বেচুবাবুরা এসে গেছে। 2026-এর নির্বাচনে এরা যদি এতটুকু জায়গা পায়, গোটা পশ্চিমবঙ্গটাকেই বেঁচে দেবে। আজ এইটুকুই। আমরা ফিরে আসব আবার সরাসরি সুমনের আরেকটি পর্ব নিয়ে সামনের সপ্তাহে। দেখতে থাকুন এনকে ডিজিটাল। নমস্কার।